আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে অবশেষে ভারতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। অনুপ চেটিয়ার সঙ্গে তার দুই সহযোগীকেও ভারতে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে চলছে ভারতে থাকা বাংলাদেশি অপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া। এছাড়াও সারা দেশে রয়েছে নিরাপত্তাজনিত অস্বস্তি। এসব নিয়ে বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং avnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে বুঝতে পারছিলেন যে অনুপ চেটিয়াকে গতকাল যে ফেরত দেওয়া হলো, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তিনি জানেন না, ঘণ্টাখানেক পরে বললেন সকালে ফেরত পাঠানো হয়েছে। এই যে একটা মানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বললেন জানেন না, এরই মধ্যে কিন্তু আমরা পরে দেখেছি যে আসলে অনুপ চেটিয়া চলে গেছে। এটা একটুখানি রহস্যজনক মনে হয় মোস্তফা ফিরোজ? রহস্যজনক। আসলে এই বিষয়গুলি দুই দেশের নিরাপত্তার সাথে যারা জড়িত তাদের একটা সমন্বয়হীনতা এটাও একটা কাজ করে। মানে এটা তো দুই দেশই তার, এটা আপনি সমন্বয়হীনতা বলবেন নাকি খুব বেশি সমন্বয়ের কারণে অনেকে আর কি বাদ পড়ে যায় জানা থেকে? না, এটা সমন্বয় নাই তো, কারণ এটা সরকারিভাবেই অ্যানাউন্স করা উচিত ছিল। যখন কি পিটিআই তো তাদের হলো সরকারি সংস্থা, যখন কি ভারত ঘোষণা করে আর আমরা ঘোষণা করতে পারি না, তখন আমরা কিন্তু পিছনে পড়ে এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না প্রথমে। এবং এই ঘটনাটা কিন্তু ভারতের জন্য যতটা না, আমাদের জন্য কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সুতরাং বাংলাদেশকে এই বিষয়টা আগে ভাগে প্রচার করার দরকার ছিল, অথবা বাংলাদেশ ভারত থেকে যৌথভাবে এটা অ্যানাউন্স করা উচিত ছিল। এটা আমাদের একটা সম্মান, মর্যাদা, নিরাপত্তা অনেক কিছু ব্যাপার থাকে। এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিছুটা কিন্তু একটা ধাক্কা খেলাম আর কি। অর্থাৎ আমরা জিনিসটা গোপন করলাম, আমরা স্বচ্ছতা রাখলাম না, কিন্তু তারা কিন্তু স্বচ্ছভাবে ঘোষণাটা করলো। কিন্তু বিষয়টা যৌথভাবে হওয়া উচিত ছিল এবং একযোগে হওয়া উচিত ছিল, তাহলে আমাদের সম্মান মর্যাদাটা এটা রক্ষা হতো। এখানে আমরা আসলে প্রথম জানলাম ভারতীয় গণমাধ্যম থেকে। এখানে কি আমাদের সাংবাদিকতার দুর্বলতা কিছু আছে যে আমরা কেন খবরগুলি আগে পাই না? আমরা বিডিআর বিদ্রোহের সময়ও একই ধরনের ঘটনা দেখেছি। ফলে আমাদের এটা কি আমাদের সাংবাদিকতার দুর্বলতা নাকি? না, এটা সাংবাদিকতা, এটা হলো অত্যন্ত রাষ্ট্রীয় স্পর্শকতার বিষয়টা। এইটা সাংবাদিকতা নয়। আপনি দেখবেন যে ভারতের যে এই সংস্থাটা এটা প্রচার করেছে, এটা কিন্তু সরকারি সংস্থা। সুতরাং তারা সরকারিভাবে এক ধরনের অ্যানাউন্সমেন্ট, এটা যে তাদের একটা বিজয়, যে তারা একটা অপরাধী। যেমন নূর হোসেনটা আমাদের এখানে একটা অপরাধী দেশে আনন্দে, যেমন এটা তো আমি কথা বলছি, নূর হোসেন আর অনুপ চেটিয়া তুলনাটা হয় না। তারপরেও আমরা হয় মানে মানে বিষয়টা তো মনে করেন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে উলফা নেতা, যে উলফার মানে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটা হুমকি ছিল, সেই বিষয়টা তারা তার প্রধান নেতাকে তারা ফেরত পেয়েছে, তার বিচার করবে। সুতরাং এইটা তাদের জন্য উল্লাসের ব্যাপার ছিল। আমরা একটু বেকায়দায় পড়লাম যে এইটা আমরা কেন বলতে পারলাম না, আমরা কেন একটু লুকোচুরি করলাম। আমরা কি লুকোচুরি করার মধ্যে দিয়ে এটা বুঝতে চেয়েছি যে আমরা গোপনে গোপনে ভারতকে আমরা সহায়তা করব, কিন্তু এটা প্রকাশ হলে আমরা একটু লজ্জার মধ্যে পড়বো, আমাদের ইজ্জত যাবে। বিষয়টা এরকম হয়ে গেল লুকোচুরির কারণ অনুপ চেটিয়া কিন্তু অলরেডি সাজা ভোগ করেছেন, ফলে তাকে ফেরত দিতে আসলে কোনো সমস্যা কি ছিল সুভাষ সিংহ রায়? মানে অ্যানাউন্সমেন্টে কিংবা আগে থেকে ঘোষণা দিতে কোনো সমস্যা ছিল কিনা, যেমনটা মোস্তফা ফিরোজ বলেন একটু লুকোচুরি তিনি দেখেছেন? বাংলাদেশে এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আমি খুব সজ্জন হিসেবে জানি, কারণ আমরা যেখানে কথা বলছি তার নির্বাচনী এলাকা, এবং তাকে আমি খুবই পছন্দ করি। কিন্তু তার এই যে কথার মধ্যে যে ফাঁক ফোকর কিংবা গোপনীয়তা করার যে চেষ্টা কিংবা যেটা বলবো, এইটা আমাকে তাকে অস্থির মনে হয়। তিনি কি গোপন করতে চেয়েছেন নাকি আসলে তিনি জানতেন না? মানুষ যেটা বুঝছে, আমি কি এটা বড় কথা না, কি হিসেবে চিহ্নিত হচ্ছে এটা বড় কথা। তখন ফিরোজ ভাই যেটা বললেন, মানে মানুষের কাছে ধারণা এগুলো, এবং এটা লুকোচুরি কিছু নাই তো। আমাদের যারা অপরাধী, যারা ভারতে বন্দী হয়ে আছে, তাদেরকে আমরা আনবো। তাদের যারা ক্ষেত্রে অপরাধী, তারা এখান থেকে তাদের বন্দী নিয়ে যাবে, বন্দী বিনিময় চুক্তির মধ্য দিয়ে আসবে। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াতে আপনার লুকোচুরি কিংবা গোপনে গেছে কিনা জানি না, আবার 2 ঘন্টা পরে বললাম, এইগুলো কিন্তু কাঙ্ক্ষিত না। কারণ এখন গণমাধ্যমের যে ব্যাপ্তি এবং সারা পৃথিবী ব্যাপী, এবং আমাদের বাংলাদেশে গণমাধ্যমের নানান রকম ত্রুটি থাকতে পারে, কিন্তু গণমাধ্যম বাংলাদেশের মানুষকে, সরকারকে, বিরোধী দলকে, সকলকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেয়, এবং তারা যে ওয়াচডগের ভূমিকা পালন করছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব একটা শুভ লক্ষণ।
তা আমার কাছে মনে হয়েছে এটা লুকোচুরি কিছু ছিল না, কিংবা এটা বলতে দ্বিধা কেন, সংকট কেন, কি সংশয় আপনার কেন? কেন সংশয় কারণ আমার কাছে কি? এটা কোনো কারণ মনে হয়নি, আমি এই কারণ উদ্ঘাটন করতে পারি নাই। আর ফিরোজ ভাই যে বিদেশি গণমাধ্যমের কথা বললেন, তারা এগিয়ে থাকে। দেখবেন 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধু নিহত হওয়ার আগেই একটি রয়টার্সে প্রথম কিন্তু বঙ্গবন্ধু নিহত হওয়ার আগে প্রচার আমি হয়েছিল। বলছি তাদের হত্যার খবর দিয়েছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু মারা যান নাই। আজকে এটা প্রচার, তার মানে কি এখন কিন্তু গণমাধ্যমের যে সময়, সেই সময় কিন্তু কোনো কিছু গোপন থাকছে না। আপনি গোপনে কি করেছেন, কোন চুক্তি করেছেন, এই যে কিছুদিন আগে আমেরিকা তার 12টি দেশের সাথে যে ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ যে চুক্তি করেছে, এটা তো প্রকাশিত হয়ে গেছে, উইকিলিক্স প্রথম ফাঁস করেছে, এখন সবাই সেটা জানে। এবং আমাদের জন্য শঙ্কারও অনেক সংবাদ এখানে আছে, কেন যে এই ভিয়েতনাম আমাদের গার্মেন্টসের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই 12টা দেশ নিয়ে চুক্তি হতে ভিয়েতনাম তার একটা অংশ, ফিরোজ ভাই। এবং ভিয়েতনাম তার গার্মেন্টস প্রবেশ করবে 8% শুল্ক দিয়ে, আমি প্রবেশ করবো 17% শুল্ক দিয়ে। অর্থাৎ এই যে আমাদের ভয়ের কারণ আছে। কিন্তু আমি একটু অন্য জায়গায় চলে গেছিলাম। আমার কাছে যেটা মনে হয়, এই যে গণতান্ত্রিক সরকার, শেখ হাসিনার নেতৃত্বের যে সরকারটি, সেই সরকারের কাছ থেকে সাধারণ মানুষরা জনগণ একেবারে স্বচ্ছতা এবং হিসাবদিহিতা, জবাবদিহিতা সবকিছুই আশা করে। যে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আদালতের আসলে অনুমতি নেয়ার কোনো আসলে প্রয়োজনীয়তা ছিল কিনা? কারণ আমরা জানি যে যদিও নূর হোসেনের সঙ্গে তুলনা হয় না, তারপর আইনি প্রক্রিয়াটায় যদি যাই একটু, যে নূর হোসেন কিন্তু কবে কিভাবে নূর হোসেনকে ফেরত দেওয়া হবে সেটা আদালতের উপর নির্ভর করছে, ভারতের আদালতের উপর। আমাদের এখানে অনুপ চেটিয়া দেশে ফেরত যাওয়া বা তার নিরাপত্তা নিয়ে তিনি সরকারের কাছে বেশ কয়েক দফা আবেদন করেছেন, সেটা নিয়ে রিটও হয়েছিল। ফলে এই আইনি প্রক্রিয়া কি শেষ হয়ে গেছিল কিনা, কিংবা তাকে ফেরত দেওয়ার আগে আদালতের শরণাপন্ন তার অনুমতি নেওয়ার দরকার ছিল বলে কি মনে হয়? জানেন যে ইতিমধ্যে কিন্তু ভারতের সাথে এবং বলা হয় যে সর্বশেষ যে নরেন্দ্র মোদী বন্দি বিনিময় চুক্তি হয়েছে, বন্দি বিনিময় চুক্তি, অপরাধ বিনিময় চুক্তি, এবং দুই দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের একটা চুক্তি আছে, হয়তো তার আওতায় এসছে, তার আওতায় হয়তো করছে। কিন্তু যেটা অধিক গুরুত্বপূর্ণ আর কি, যে আমরা অবশ্যই ভারত যেমন বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তিকে প্রশ্রয় দেবে না, ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বাংলাদেশও প্রশ্রয় দেবে না। বাংলাদেশের যদি কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন বা নেতা যদি কার্যক্রম করে, তাদেরকে নিষিদ্ধ করবে, তাদেরকে গ্রেপ্তার করে এই দেশে হস্তান্তর করবে। একইভাবে ভারতের ক্ষেত্রে বিষয়টি সত্য, যেটা সুভাষদা বললেন, এটাই তো হওয়া দরকার ছিল, যে অনুপ চেটিয়ার পুরো বিষয়টা সরকার অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে তারা ভারতের কাছে হস্তান্তর, এই ঘোষণাটা আমরা যদি দিতে পারতাম, তাহলে আমাদের মর্যাদাটা অনেকখানি বাড়তো। এখানে লুকোচুরি কোনো ব্যাপার না। আর ভারতে তো এটা তো বলাই, ভালো কাজ করছে, হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার না, এটা তো করতেই পারে। তো আমার কথা এই করার বিষয়টা গোপন রাখার মধ্য দিয়ে এটা তো লুকানো যাবে না, যা লুকানো যাবে না তা আমি কেন লুকাবো? আর এখানে তো এখানে কি এমন কোনো আছে যে সরকার কি কোনো অপরাধ করছে? স্বাধীনতাকামী এই সংগঠনের প্রতি কি আন্তর্জাতিক কোনো স্বীকৃতি ছিল? জাতিসংঘ কি নারাজ হতো? আমেরিকা নারাজ হতো? কেউ তো নারাজ হতো না। সুতরাং এইটা বললাম তো, এটা এক ধরনের নির্বুদ্ধিতা আমি মনে করি, যে এই সবকিছুতেই যে এই যে লুকানো, সবকিছুতে এই যে অস্বচ্ছতার এক ধরনের মনোভাব, এটা আমার মনে হয় যে তারই একটা বহিঃপ্রকাশ। যে আপনি এর আগে বলছিলেন যে অনুপ চেটিয়া কিংবা উলফা খুব গুরুত্বপূর্ণ, ওই অনুপ চেটিয়া কিংবা উলফার সেই আগের সেই অবস্থান কি এখনো আছে? আগের মতো অতখানি গুরুত্বপূর্ণ কি এখনো আছে? না, নাই বলি তো এখন তো তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে, কিন্তু তারপরেও তো উলফা তো এক ধরনের আতঙ্ক। উলফা একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করার জন্য তাদের যে গেরিলা যুদ্ধ, গেরিলা বিভিন্ন ধরনের স্থাপনায় যে হামলা, এগুলো তো খুব আতঙ্কজনক। সুতরাং এটা কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের সাথে যে বন্ধুত্বের একটা চরম কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা স্বীকৃতি দিল এই ঘটনার মধ্য দিয়ে। কারণ উলফা তাদের কার্যক্রম, তাদের যে গেরিলা অ্যাটাক আমরা জানি। তো সুতরাং এটার মধ্য দিয়ে কিন্তু একটু উলফার যে অবস্থানেই থাকুক না কেন, একটা ছোট আকারে হলেও তার তো প্রতিশোধমূলক অনেক কার্যক্রমও তো বাংলাদেশ কি বলে বাংলাদেশের উপর হতে পারে। এই ঝুঁকি সত্ত্বেও কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বন্ধুত্বের একটা পরিচয় দিল, যে তারা বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রশ্রয় দেয়নি। কিন্তু অতীতে আপনি নিজে নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন থেকে উলফার ঘাঁটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছিল, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে, প্রশ্রয় দেওয়া হয়েছে।
মানে নানান সামরিক বেসামরিক প্রশাসনের আওতায় তাদেরকে নিয়মিতভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, এটা কিন্তু ভালো জিনিস। কিন্তু ভালো জিনিসটাকে আমরা কিন্তু প্রচার না করে লুকোচুরির মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে খাটো করছি। না, এখন যদি আপনার অনুপ চেটিয়ার বা উলফার সেই অত অবস্থান নাও থাকে, সরকার আপনি যে বলছেন যে এক ধরনের লুকোচুরি করা হলো, এতে করে তাকে যদি ঘোষণা দিয়ে ফেরত দেওয়া হতো, তাহলেই আসলে কি মানে আপনি যেটা বলছেন যে আমাদের মর্যাদাটা বাড়তো, নাকি আরো বেশি ইয়ে তৈরি হতো, ধোঁয়াশা তৈরি হতো কিনা, কিংবা মানুষের মনে আরো বেশি প্রশ্ন আসতো কিনা? কারণ অনুপ চেটিয়াকে আমাদের এখানে রাখা সরকারের একটা দর কষাকষির বিষয় বলে আমাদের অনেকের কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা আছে যে ভারতের সঙ্গে আমাদের যেই দর কষাকষির একটা সম্পর্কও তো আছে বন্ধুত্বের বাইরেও, সেইখানে আসলে এখানে আমরা কোনো মানে কমে গেল কিনা কোথাও থেকে, এই প্রশ্নের জবাবটা খুঁজবো। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, আমি বলছিলাম যে গত প্রায় 1.5 দশক ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যে একটা দ্বিপাক্ষিক আদান প্রদানের ব্যাপার আছে, কি বলে দর কষাকষির বিষয় আছে, সেখানে আমরা অনুপ চেটিয়াকে এভাবে করে হস্তান্তর করার মধ্য দিয়ে কি আমাদের কিছুটা হলেও মানে দুর্বল হয়ে গেল কিনা বাংলাদেশ? না, আমরা এই ধরনের করবো না। আমরা একটা ফেয়ার অবস্থান থেকে আমরা ঘটনাগুলো ঘটবো। যদি তার বিপরীতে যদি ভারত এই ধরনের না করে, তাহলে তো এটা তো দুঃখজনক হবে, এটা বন্ধুত্বের পরিচয় দেওয়া হবে না। তবে এটা ঠিক, এখন পর্যন্ত আমরা দেশের অর্থাৎ ভূখণ্ড আমাদের ছোট হলেও আমরা কিন্তু বরাবর ভারতের বন্ধুত্বের যদি আপনি তুলনামূলক দেখান, তাহলে কিন্তু আমরাই সবচেয়ে বেশি আত্মত্যাগ করে যাচ্ছে আর কি, তুলনামূলকভাবে মানে ভারতের থেকেও। ভারতের কাছ থেকে কিন্তু আমরা সেই ধরনের রিটার্ন আমরা খুব কম পাচ্ছি, যেটা আমরা যতটা করছি। তারপর আমি মনে করি যে অপরাধ, বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত কার্যক্রমগুলো এগুলি দমনের ক্ষেত্রে এইগুলির ক্ষেত্রে কোনো দরকারশীল ব্যাপার থাকা উচিত না। অর্থাৎ ভারতেরও যেমন উচিত না যে কোনোভাবেই অপরাধীদেরকে, বিচ্ছিন্নতাবাদী বা যে কোনো অবস্থানে এই ধরনের চিহ্নিত ব্যক্তিদেরকে আশ্রয় দেয়া, তেমনি বাংলাদেশ উচিত না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেখানে কোনো দর কষাকষির ব্যাপার না, যে অনুপ চেটিয়াকে আমি দেবো না, তার বিনিময়ে তুমি কি দিবা। কিন্তু এরকম বিনিময় তো হয়েছে, আমরা দেখেছি যে মনমোহন সিং এর সময় যখন বাংলাদেশে আসলেন, তিস্তা চুক্তি ক্যান্সেল করে দিল দেখে বাংলাদেশ কিন্তু ট্রানজিটের চুক্তিটা করলো না। বাংলাদেশ ওইখানে যেই দৃঢ়তার পরিচয় দেখিয়ে দিয়েছিল, অংশ এটা একটা সবই আলাদা আলাদা বিষয়, না এটার সাথে এটা কোনোভাবে মেলে না, এটা হলো আরেকটা বিষয়। সেই জন্যই বলছিলাম যে অন্যান্য ক্ষেত্রে আবার যদি আমরা করি, তাহলে দেখবো যে যেমন এই যে ট্রানজিটের যে মাসুল মাত্র কি নামমাত্র 1 টাকা মূল্যে, এইটা খুবই অসম। আমি জানি না যে এটা নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। তো এরকম নানান ক্ষেত্রে আমি বলি যে এই সমস্ত ক্ষেত্রে আমরা যতটা উদার, আমরা যতটা ছাড় দেই, ভারত সেই ক্ষেত্রে দেয় না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে আছি। জি, ভারত যে ছাড় দেয় না, কিংবা মোস্তফা ফিরোজ যেমনটা বলছিলেন যে মানে ভারত আমরা যে পরিমাণ দেই বা যে ধরনের সম্পর্ক মেনটেন করতে চাই দেয় না, কিংবা মোস্তফা ফিরোজ যেমনটা বলছিলেন যে মানে ভারত আমরা যে পরিমাণ দেই বা যে ধরনের সম্পর্ক মেনটেন করতে চাই, ভারত সেই পরিমাণ রিটার্ন দেয় না। এটা কি সত্য কিনা, এবং হলে পরে এর কারণটাও বা কি থাকে? এটা কি বড় দেশ ছোট দেশ? আমি নির্মমভাবে কিছু কথা বলি। আমি দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ রাজনীতির পর্যবেক্ষণ করি, এবং সেখান থেকে আমি লক্ষ্য করেছি বর্তমান সরকারের সময়, বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সময় যে আস্থার রাজনীতিটা প্রতিষ্ঠিত করতে পেরেছে, এবং সেই রবীন্দ্রনাথের ভাষায় দিবে আর নেবে, মিলাবে মিলেবে, এই যে ব্যাপারটি, এই ব্যাপারটিকে একটা বড় রকমের আস্থার জায়গা তৈরি হয়েছে। আর আমি ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদীকে যে প্রশ্রয় দিইনি, এটা আমার রাজনীতির অঙ্গীকার। এটাতে ফিরোজ ভাই যেটা বললেন, আমরা তো জোর গলায় বলবো, আমি শুধু চাইবো আমার পাওনা এবং আমার হিস্সাটা আদায় করে নিতে। আপনি লক্ষ্য করে দেখবেন পাওনা হিস্সাকে আদায় করে নিতে পারছে বাংলাদেশ। এই যে সক্ষমতা এবং দক্ষতা, এই সক্ষমতা এবং দক্ষতার কিন্তু কিছুটা ঘাটতি আমাদের থাকে সব সময়। কিন্তু কেন থাকে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। একটা জিনিস এখনকার সময় যে বড় রকমের উন্নতি ঘটেছে, দুই দেশের মধ্যে যে আস্থার সংকট
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে ছিল, সেই আস্থার সংকট ধীরে ধীরে কেটে আসছে, সেই সংকটটা নাই। আর এটার জন্য যে কাজ করা প্রয়োজন দুই দেশের পক্ষ থেকে, ভারতের আমলাতন্ত্রের সঙ্গে আমার আমলাতন্ত্র যে যোগ্যতা দক্ষতা এই সমস্ত নিরিখে যে আমি কুলিয়ে উঠবো, পেরে উঠবো, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে খুব স্পষ্ট রেখে বলেছিলেন যে আপনার যে চুল পাকা আমলা আর কানে লোমালা আমলা, খুব ওই ল্যাঙ্গুয়েজে বলেছিলেন, তাদের সাথে আমরা বাচ্চা এই আমলারা পারবে না, অতএব আমিও তো জানি না, আমি 44,000 কিউসিক পানি যাই। তখন এই যে ব্যাপারটি, এইটাও কিন্তু একটা আপনার কূটনীতিক কৌশল, এই কৌশলে কিন্তু বঙ্গবন্ধু জয়লাভ করেছিলেন। এবং সর্বশেষ যে আপনি যেই মৌসুমে আপনার গঙ্গা চুক্তির যে চুক্তি অনুযায়ী যেই পানি আসার কথা, এবার গত মৌসুমে কিন্তু তার চেয়ে বেশি পানি এসেছে। অর্থাৎ অনেকগুলো সংকট কিন্তু আছে, ভারতবর্ষের ভিতরে সংকট আছে, রাজ্য থেকে রাজ্যের সংকট আছে, নানান রকম কিন্তু ওদের আইনের সীমাবদ্ধতাও আছে। আমি নন ট্যারিফ ব্যারিয়ার, ট্যারিফ ব্যারিয়ার নিয়ে অনেক কথা বলেছি, এবং প্রণব মুখার্জি তো বাংলাদেশের প্রতি তার অনুরাগ রয়েছে, ভালোবাসা রয়েছে, তারপরেও তিনি বলবার পরেও, তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপতি হয়েছেন, তিনি কিন্তু সেই নন ট্যারিফ ব্যারিয়ার কিন্তু সকল উদ্যোগ প্রত্যাহার করতে পারেনি। আমার এখানকার যখন আমার পণ্য কিন্তু ভারতবর্ষে খুব জনপ্রিয়, বিশেষ করে কয়েকটি রাজ্যে বেশ জনপ্রিয়। সেই রাজ্যে যেতে গেলে আপনার রাষ্ট্রীয় শুল্কও দিতে হয় এবং রাজ্যের শুল্কও দিতে হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে কয়েকটা জায়গায়। কমে আসলেও ব্যবধানটা এত বেশি, আসলে এটা কমাতে আমি বাণিজ্য ঘাটতির পরিমাণটা এত বেশি, এটা কমাতে আসলে অনেক সময় লাগবে। এটা আপনার সাথে আমি একমত হয়েছি, কিন্তু আমাদের যে আস্থার জায়গাটি ফিরে এসেছে। আমি আবার গুড়ার থেকে যে জায়গাটা ফিরে আসি, আমি ফিরোজ ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, আমাদের কাছে এখানে জোর গলায় কথা বলার কথা, আমরা জোর গলায় কথা বলবো। আর কোনো সময় রাজনীতিতে যদি আমার কথা বলতে একটু দ্বিধা সংকোচ, কেউ বলবো কি বলবো না এখন থাকে, তাহলে সেই ডক্টর মনমোহন সিংয়ের একটা বিখ্যাত সাক্ষাৎকার ছিল দেশ পত্রিকায়, নিঃশব্দ। আপনি কিছু সময় নীরবতা পালন করুন, আপনি বুঝুন, তারপরে কি বলবেন সেটা বলুন। আমরা নীরব থাকতে পারি না আসলে। যে মোশাররফ ফিরোজ, এই অনুপ চেটিয়া গেল, ঠিক আছে, এটা একটা বিশ্লেষণ আপনি দিলেন, কিন্তু নূর হোসেন ছাড়াও ভারতের কাছে, সরি দুঃখিত, আমাদের কাছে ভারতের, যেমন আমরা অনুমান করি, বাংলাদেশের সকল ক্ষেত্রে গোয়েন্দা সমস্ত অনুমান, বঙ্গবন্ধুর খুনিদের দুই একজন কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে পারে, এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে তা এসেছেও। অতএব তাদের কাছ থেকে যে এই যে আমাদের বুঝে নেওয়ার বিষয়টি, এইটাও কিন্তু যদি এই অনুচ্ছেদটি আর দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়, যে আমাদের যেটা কথা ফিরোজ ভাই বললেন, আচ্ছা আমরা তো শুরু করলাম, যে এটাই আমি আসলে বলতে যাচ্ছিলাম, যে বাংলাদেশের অনেক, শুধু নূর হোসেন না, অনেক অপরাধী আসলে ভারতে পালিয়ে আছে বলে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে দেখি। এখন কি সেগুলি, তাদেরকে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা, এগুলির কি কোনো দ্বার উন্মুক্ত হবে বলে মনে হয়? না, উন্মুক্ত হয়ে গেছে। এটার সাথে আসলে আমরা যেভাবে মানে বার্গেন করা শুরু করলাম, বিষয়টা তা না। এখন ভারতও প্রশ্রয় দেবে না, এবং এটা অনুপ চেটিয়া না, তার আগের থেকেই তাদের একটা নীতিগত অবস্থান, গত কংগ্রেস সরকার থেকেই, যে বাংলাদেশের অপরাধী দুর্বৃত্তদেরকেও তারা প্রশ্রয় দেবে না। এবং সেটা কিন্তু মানে তারা যে করবে না তা না, কিন্তু ওই যেটা সুভাষদা যেটা বললেন, ভারত কিন্তু একটা গণতান্ত্রিক দেশ, অনেক আইন কানুন, অনেক কিছু তারা নির্ভর করে। সেটা আমরা দেখলাম যে এই যে ছিটমহলের ব্যাপারগুলো, হ্যাঁ, তাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টের সবাই একমত হওয়ার ব্যাপার আছে, অনেকগুলি আবার রাজ্য আছে, আমরা একটা দেশ, আর ওরা হলো অনেক দেশের একটা দেশ, তাই না? তাহলে সবগুলো দেশ মিলে একটা সিদ্ধান্ত নেয়া, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়া, আইন কানুন ব্যাপার আছে, তারা চট করে পারে না, কারণ এটা তো একটা অটোক্রেটিক দেশ না, এটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের কিছু সীমাবদ্ধতা থাকে স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য। সুতরাং তারা নীতিগতভাবে বাংলাদেশের কোনো, যেমন নূর হোসেনকে চাইলেই তাদের একটা আদালত, আইন আদালতের মধ্য দিয়ে আসবে অন্য যে কেউ, কিন্তু চট করে ধরলো আর হেলিকপ্টারে করে পাঠিয়ে দিল, বা আমরা একটা হেলিকপ্টার গেল আর ওরা উঠাই দেবে না, তাহলে তাদের ওই দেশে এটা নিয়ে বিরোধ তৈরি হবে, সংকট তৈরি হবে, প্রশ্ন তুলে হবে, সেই প্রশ্নে পার্লামেন্টে নাকানি চিপুনি খাবে সরকারি দল, সুতরাং তারা সেটা করবে না। সেই কারণে, বাট আমি যেটা হয়েছে যে একটা আস্থার একটা অবস্থান তৈরি হয়েছে, এবং সেইটা তৈরির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু একটা বড় কৃতিত্বের অংশীদার, এই কারণে যে বাংলাদেশের অবস্থানে যতগুলো বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি ছিল, সমস্ত ঘাঁটিগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং ভারত কিন্তু এখন বুঝতে পারে যে বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের কোনো আশ্রয় প্রশ্রয় দেবে না। সেই আস্থাটা ভারতের মধ্যে তৈরি হয়েছে বলেই কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে বেশ কিছু সুফল পাচ্ছি। তবে যেটি বলেছে, আমি একমত যে এখানে কূটনীতির ব্যাপার আছে, আমলাতন্ত্রের ব্যাপার আছে, আপনাকে দর কষাকষি করতে হবে। তাদের আমলাতন্ত্র, তাদের কূটনীতি অনেক
উপর লেভেলে, সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, সেইখানে দর কষাকষি করতে হবে। এখন তারা কি দেবে, এটা তো স্বাভাবিকভাবে জি। একটা দেশ দিতে চায় না, আপনাকে নিতে হবে, নেওয়ার জন্য অনেক রকম আপনার দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে। আমরা সেই বিষয়গুলো আমরা আপনার চলতে থাকবে। আগে দেখেছিলাম 5ই জানুয়ারি নির্বাচনের আগে তখন ভারতের আনন্দবাজার সহ বেশ কয়েকটা পত্রিকায় খবরও বেরিয়েছিল যে তৃণমূল কংগ্রেস তারা বাংলাদেশে নাশকতার জন্য অর্থায়ন করেছিল তৃণমূলের একজন সদস্য আর কি, সংসদ সদস্য। তো তাহলে আসলে আপনারা যেটা বলছেন যে ইরফান ইরফান এরকম ইমরান, ফলে আপনারা যেটা বলছেন আস্থার সম্পর্ক, তারা বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছুকে প্রশ্রয় দিবে না, তাহলে কি সেইগুলি একটু স্ববিরোধিতাপূর্ণ কিনা? মানে যেই অভিযোগগুলি এসেছিল সেই অভিযোগেরও কিন্তু তদন্ত পরিপূর্ণভাবে হয়েছে কিনা আমাদের জানা নেই। এই বিষয়গুলি নিয়ে ফিরবো, সেই সঙ্গে থাকবে নাগরিকদের মাঝে এক ধরনের অস্বস্তি আছে নিরাপত্তাজনিত, এই বিষয়গুলি নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতির সঙ্গে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমি বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের যে একজন সদস্য বাংলাদেশে আহমেদ ইমরান, সঙ্গে আরো একটা অংশ আছে যতদূর মনে পড়ছে, সেই ঘটনাগুলি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, তদন্ত হয়েছে কিনা, এগুলো আপনার জানা আছে নাকি? আমি যে কথাগুলো আমি দু একটি কথা বলি। ভারতের তৃণমূল কংগ্রেসের রাজনীতি বোঝা কিন্তু খুব কঠিন, এবং সেই রাজনীতির মধ্যে যদি এই যে গোলেমেলে ভাবটা কিন্তু তৃণমূলকে জনগণ থেকে একদম অনেক বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনি যদি কলকাতার খবর কিংবা পশ্চিমবঙ্গের খবর এখন দেখেন, সেখান থেকে লক্ষ্য করবেন। এবং আপনি দেখুন, কাদের মোল্লা যেদিন ফাঁসি হয় সেদিন তার পরের দিন কলকাতা শহরে একটা মিছিল হয়েছিল এই জঙ্গিবাদের সমর্থনে, কাদের মোল্লার সমর্থনে, এবং সেই মিছিলকে পুলিশ প্রোটেকশন দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার প্রোটেকশন দিয়েছিল। অথচ সেই মিছিল থেকে তারা সমাবেশের বক্তৃতা ছিল বাংলাদেশ সরকারের সরকার প্রধান শেখ হাসিনা, তার আত্মীয় স্বজন এবং তার মন্ত্রী এমপি কাউকে কলকাতার এয়ারপোর্টে নামতে দেওয়া হবে না, হুঙ্কার দিয়েছিল। কি জানি, আমি খবরগুলো দেখি নাই, আমি জেনে বলছি। আচ্ছা। কিন্তু তার পরবর্তীতে ওখানকার গণজাগরণ সমর্থক একটা গোষ্ঠী আছে, তারা কিন্তু একটা মিছিল বের করেছিল, সেই মিছিল কিন্তু পুলিশ দাঁড়াতে দেয়নি। এবং যেই রাজনীতিতে যে আহমেদ ইমরানের কথা বললাম, যে তার যে ব্যাকগ্রাউন্ড এবং সেই যে বিচ্ছিন্নতাবাদীর রাজনীতি, এমনকি অভিযোগ করা হয়, ভারতের পত্রপত্রিকা এসেছে ইরফান আল ইমরান, ওই আহমেদ ইমরান বলে এক অর্থে, সেই সহ তাদের যে রাজনীতির যে পরিবেশটা তৈরি করেছে এবং তাকে প্রোটেকশন দিয়েছে। এমনকি বলা হয় এখানকার যে জামাত ইসলামের ধ্বংসাত্মক রাজনীতির সাথে যারা যুক্ত তাদেরকে অর্থায়ন করেছে তৃণমূল কংগ্রেস এবং এই সমস্ত সংসদ সদস্য থেকে এসেছে। ইমরান কিন্তু বাংলাদেশের, তার বাড়ি সিলেটে। এই যে এই ঘটনাগুলো কিন্তু এখনো কিন্তু ভারতের পর্যবেক্ষক মহলে এবং বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা নাগরিক সমাজ আছে তারা কিন্তু খুব উদ্বিগ্ন, এবং তারা এই ব্যাপারে কিন্তু অনেক পত্রপত্রিকায় লিখেছেন। ওখানকার যে জনপ্রিয় টক শোগুলো বাংলায় হয়, এবিপি আনন্দ সহ, তারা কিন্তু সমস্ত কিছু ব্যক্ত করেছে। এখনকার যে লক্ষণীয় উন্নতি, যে আমাদের বর্ডারে যখন কোনো অত্যাচার হয়, নিপীড়ন হয়, হত্যা হয়, দেখা যাবে যে ওখানকার যে নাগরিক সমাজ তারা কিন্তু আমাদের জোরে কণ্ঠে প্রতিবাদ করে। এটা কিন্তু একটা লক্ষণীয় উন্নতি, এবং তারা কিন্তু কোনো কিছু ছাড় দেয় না। ওখানে একটা সংস্থা আছে মাসুম, মানবাধিকার সংস্থা, পশ্চিমবঙ্গে অবস্থিত, তারা কিন্তু বিভিন্ন সময় এই ব্যাপারে কিন্তু মন্তব্য করে। এবং আমি সম্প্রতি যে আগরতলাতে যে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে যে জিনিস জানতে পেরেছি, সে বলছে দেখেন আস্থার যে জায়গাটি, এটা দেওয়া নেওয়ার ব্যাপার, এবং এটা নিয়ে কিন্তু আপনি কে ছোট কে বড় আপনি করতে পারবেন না। আপনি বলেন, সে বলছে আপনি বলুন তো, গত 15 বছরে 20 বছরে আমি মুখ্যমন্ত্রী 4 বার, এই আগরতলা এই সীমান্তে কখনো কোনো গোলাগুলি হয়েছে না? আগরতলার সঙ্গে আসলে আমাদের সম্পর্কটা একটু অন্যরকমই, কিন্তু বেশি সে বলছে যে হৃদ্রতার সম্পর্ক ঠিক থাকে। আমি যদি আস্থার জায়গা তৈরি করতে চাই, আমার যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, আপনার যদি আমার ভালোবাসা থাকে, তাহলে এই সংকটটা হওয়ার কথা না। কারণ আমি জানি যে কি কারণে এই গোলাগুলিটা হয়, কি কারণে এই চোরাকারবারির সাথে এই সংকটটা তৈরি হয়, দুই পক্ষের সংকটে তৈরি হয়েছে। আমার যে কথাটি হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে যে ব্যাপারটি দেখুন, আপনার খাগড়াগড়ে যখন বোমা তৈরির কারখানা সহ আবিষ্কার হলো, সেই খাগড়াগড়ে যারা ধরা পড়লেন তারা কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে স্পষ্ট করে জবানবন্দিতে বলেছে যে তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং পরবর্তীতে আরেক জবানবন্দিতে বলেছেন শুধু শেখ হাসিনা না, খালেদা জিয়াও তাদের টার্গেট।
এটা কিন্তু ভারতের পত্রপত্রিকা থেকে এসেছে, আমাদের এখানেও কিন্তু পত্রিকা এসেছে। তার মানে কি এই যে অপরাজনীতিগুলো প্রশ্রয় দেওয়া হচ্ছে, এমনকি যেই আগরতলার কথা বললাম, ত্রিপুরা রাজ্যের কথা বললাম, এই যে গত 3-4 দিন আগে ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে ব্যাপক কয়েকজন জঙ্গি ধরা পড়েছে এবং তাদের লক্ষ্য কি জবানবন্দিতে তারা কিন্তু বলেছে। এই যে ব্যাপারগুলো যে ফিরোজ ভাই যে কথাটি বললেন, এই যে আমাদের যে আস্থার যে সংকটগুলো ছিল, আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা নানান সময়ে বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে এই রাজনীতিকে প্রশ্রয় দিয়েছি, আশকারা দিয়েছি। আশকারা দেওয়াতেই আপনারা 10 ট্রাক অস্ত্র মামলার কথা জানি আমরা, কত ট্রাক অস্ত্র বিচ্ছিন্নতাবাদের কাছে চলে গিয়েছে এই পথ দিয়ে, তার কোনো ইয়ত্তা নাই। এই যে ঘটনাগুলো আশকারা কেমন দিয়েছি, যখন 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো, সেই ধরা পড়া কিন্তু কোনো দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পুলিশ আইন শৃঙ্খলা করেনি। আপনার মনে আছে যে 2 জন পুলিশ সার্জেন্ট তারা ওই পাশ দিয়ে যাচ্ছিল কোনো এক কাজে কিংবা তারা ছুটির ইয়েতে, তারা কেন এটা ধরিয়ে দিল, যে কারণে তাদেরকে পুলিশ কিন্তু ওই সময় সরকার সাসপেন্ড করেছিল। এই যে ব্যাপারগুলো আস্থার সংকটটা নানান কারণে তৈরি হয়। রাইট। এখন আমি যদি বলি যে সুভাষ সিংহ রায় অপরাজনীতির কথা বলেছেন, বাংলাদেশে আসলে সাম্প্রতিক সময়ে যে অপরাজনীতি চলছে, একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে, হুমকি দিচ্ছে মানুষ, নিরাপত্তার জন্য থানায় জিডি করছে, এখন পর্যন্ত নিরাপত্তার চেয়ে কতজন জিডি করেছে আসলে সেটা একটা হিসাব নেওয়ার বোধহয় সময়ও এসছে। এইভাবে করে নিরাপত্তাহীনতা মানুষকে আসলে এক ধরনের কোণঠাসা করে রাখছে কিনা, যেন মোস্তফা ফিরোজ? না, এটা তো আসলে আমরা মানে এখন সকল নিরাপত্তাহীনতা মানুষকে আসলে এক ধরনের কোণঠাসা করে রাখছে কিনা, যেন মোস্তফা ফিরোজ? না, এটা তো আসলে আমরা মানে এখন সকল নাগরিকই আমরা উদ্বিগ্ন, এবং প্রতিদিন আপনি দেখবেন যে আপনি গণমাধ্যম কর্মী, আপনি নিজেও জানেন যে আপনি যেহেতু একটা দায়িত্ব পালন করছেন, আপনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি করে টিভিটা ছাড়েন যে কোনো দুঃসংবাদ প্রচার হলো কিনা। আমরা কিন্তু প্রতিদিন এখন একটা দিন আমরা অপেক্ষা করি যে আজকের দিনটা ভালো যাবে তো, নাকি কোথায় আছে, মানে একটা আতঙ্ক উদ্বেগ কিন্তু পেয়ে বসছে। এখন দেখেন, এটা তো আমাদের উদ্বেগ উৎকণ্ঠা, এই উদ্বেগ উৎকণ্ঠা নিরসনের দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা যদি এই ব্যাপারে এগিয়ে না আসেন, আমরা আসলে অসহায়, আমরা কিন্তু জিম্মি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এই জিম্মি দশাটা কিন্তু ভালো না। একসময় যখন সমস্ত জিম্মি মানুষগুলো যখন কি ক্ষুব্ধ হয়ে উঠবে, তখন কিন্তু রাজনীতিবিদদের জন্য ক্ষতি হবে, তারা কন্ট্রোল করতে পারবে না। সুতরাং আমরা অত্যন্ত সহনশীল, ধৈর্য নিয়ে আছি। আমরা এখনও চেয়ে আছি যে রাজনীতিতে শুভবুদ্ধির উদয় হোক। আজকে যে উদ্বেগ উৎকণ্ঠা, এটা রাজনীতিবিদরা জানেন যে কেন, কি কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। সুতরাং তাদের হাতেই কিন্তু সব কিছু, তারাই পারেন একমাত্র। সুতরাং তারা যদি পারেন, তাহলে তাদেরই উচিত হচ্ছে যে এই উদ্বেগ উৎকণ্ঠাগুলো নিরসন করার জন্য যা যা পদক্ষেপ ওনারা নেবেন, আমরা নাগরিক হিসাবে বা সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমরা সেগুলোকে অবশ্যই স্বাগত জানাবো। কারণ আমরা তো কখনোই চিন্তা করি না যে আমরা কখনো ক্ষমতার অংশীদার হব, ভাগিদার হব, অথবা ক্ষমতার কোনো ভাগ পাবো। সুতরাং আপনারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতার ভাগ নেন, সব করেন, আমাদেরকে শুধুমাত্র আমাদের নিরাপত্তাটা দেন, আমাদের তো প্রতিদিন আমাদের ঘুম না ভাঙে উদ্বেগ উৎকণ্ঠা নেই। যদি সরকার জানে যে, কিংবা রাজনীতিবিদরা যদি জানে কারা কি উদ্দেশ্যে এসব করছে, তাহলে সেগুলি নিয়ন্ত্রণে আনতে আসলে এত দেরি হচ্ছে কেন? বা আসলেই সরকার জানে কিনা কিভাবে কি করলে এগুলি নিয়ন্ত্রণে আনা সম্ভব, কারা করছে সেগুলো সুনির্দিষ্টভাবে আছে কিনা, এটা আসলে একটা প্রশ্নই বটে। এগুলি নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, আমি যদি ভোরের কাগজটি দেখি, যে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার চলবে। তিনি বলেছেন যে মানে সামাজিক ভাইবার এবং আর কি হোয়াটসঅ্যাপ বন্ধ করে অভিযান চালানো হবে যাতে করে সন্ত্রাসীদের ধরা যায়। এটা কি সমাধান নাকি? আর যেটি প্রথমে বলেছিলাম যে নাগরিকদের মধ্যে যে উৎকণ্ঠা আছে, সরকার যদি জানি কারা কি জন্য করছে, সেইগুলি সমাধানে কেন উদ্যোগ নিচ্ছে না? আসলে না, সরকার উদ্যোগ নিচ্ছে না সেটা আমি বলবো না, কারণ উদ্যোগ নিচ্ছে বলেই এখন কিন্তু নাগরিক জীবনের যেই পরিমাণ বিপর্যস্ত হওয়ার কথা সেই জায়গা তো নেই, অনেক স্বাভাবিক জীবনযাপনও চলছে, কিন্তু মানুষের কিন্তু উৎকণ্ঠা আছে, উদ্বেগ আছে।
এবং আজ থেকে 7 দিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা উপসম্পাদকে লিখেছে যে দুই দেশের রাজনীতিতে এক ধরনের পরিবেশ আসছে, তারা শিরোনাম করেছে জিয়ে রাখা হচ্ছে ভয়ের বাতাবরণ। এই যে ভয়ের বাতাবরণ যারা অপরাজনীতি করছে, সেই রাজনীতিকে মোকাবেলা করতে যে দায়িত্বশীল সংস্থা এবং দায়িত্বশীল তার পক্ষ থেকে অনেক ক্ষেত্রে এমন এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী যে সেখানে আরো ভয়ের কিংবা বাতাবরণে উস্কে দেওয়া হচ্ছে। আমি এখনো মনে করি যে যেমন ভারতের দাদ্রির যে ঘটনাটি, সেই ঘটনা কিন্তু ভারতবর্ষব্যাপী সুশীল সমাজ, সাংবাদিক সমাজ প্রতিবাদে ফেটে উঠেছে। আপনি যদি আজকের আনন্দবাজার ওয়েবসাইটে যান, আপনি দেখবেন শর্মিলা ঠাকুরের যে লেখা হয়েছে, তিনি অসহিষ্ণুতা যে লেখা লিখেছেন, এবং সেটা কিন্তু এর চেয়ে বড় প্রতিবাদ হয় না। কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি এই যে সুনির্দিষ্ট অভিযোগে। আমি এই জায়গাটাই রাখতে চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য যেন, তার নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালিত হয়। সুনির্দিষ্ট অভিযোগে আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, আপনাকে আমি গুলিয়ে ফেলবো, কিংবা আপনাকে আমি এই সুযোগে আমি আপনাকে একটা বিপদে ফেলবো, ফলে আমার নিজের স্বার্থ চরিতার্থ করব। আমাদের এই সমাজ ব্যবস্থার ভিতরে, এই রাজনীতির মধ্যে কিন্তু এই বিষয়গুলো অনেক দিন ধরে আমি দেখছি। আমি অনেক লক্ষ্য করেছি, যখন এই যে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, যুদ্ধ অপরাধীদের পক্ষ থেকে যারা এই কাজগুলো করেছিল, সেটা একটা খুব সরকারের পক্ষ থেকে যা করা হয়েছে সেইগুলোকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এর সাধারণ নিরীহ নাগরিক কিন্তু অনেক ক্ষেত্রে হয়রানি হয়। এই হয়রানিটা আমি নিজের, আমার যেই সংস্থায় আমি চাকরি করি সেখানকার যারা সহকর্মী, তাদের আত্মীয় স্বজনকে দেখেছি। যেহেতু আমি ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন যুক্ত ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি, আমার কাছে কিন্তু অনেক খবর আসে। দেখা গেছে সৌদি আরব থেকে তারা আত্মীয় এসেছে, 2 দিন পরে এসে তারা চার দোকানে চা খাচ্ছে, সেখান থেকে এসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ কি তারা এটার সাথে জড়িত। কারণ পরবর্তীতে আমি অনুসন্ধান করে দেখেছি যে ওখানে যে খারাপ ছেলেগুলো থাকে, আমি সে অর্থে বলবো কিছু খারাপ ছেলে থাকে, এটা দলমত ব্যাপার না, তারা তো সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশের একটা যোগাযোগ থাকে। এই পরিবেশে তারা তাদেরকে একটা প্যাকেজ ডিল করে এদেরকে ঢোকানো হয়, তখন তাদেরকে এবার বের করানোর জন্য প্রচুর অর্থ বিনিয়োগ লাগে। এই যেহেতু সৌদি আরব থেকে এসেছে, কিছু অর্থ নিশ্চয়ই আছে, এই অর্থটা তাদের কাছ থেকে হাতিয়ে দেওয়া হয়। এই ব্যাপারগুলো কিন্তু রয়ে গেছে। আর আরেকটি ব্যাপার আমি মনে করি, বাংলাদেশে যে রাজনীতি চলবে, রাজনীতি হওয়া উচিত, সেটা হচ্ছে ফিরোজ ভাই বহু জায়গায় বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারি দল থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে বিরোধী দল থাকবে। আমি সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্য চাই। সোজা কথা, আমার হিসাব, আমি জামাত ইসলামের সাথে ঐক্য চাই। আমি জামাত আর বিএনপি এই দুটোকে যদি আমি এক করে ফেলি, কোন কোন ক্ষেত্রে কিন্তু অনেক রকম অব্যবস্থাপনার সুযোগ রয়েছে। কিন্তু সেই এক তো আসলে আওয়ামী লীগই করছে, সরকারই তো করছে, জামায়াত এবং বিএনপি কে একই সঙ্গে ফেলছে। এটার পিছনে কিন্তু বিএনপির অনেক কি বলবো, তাদের যে আত্মহনন মনস্কতা এবং তাদের না, আমি যদি বলি যে আসলে সরকার তাদেরকে জামায়াতের দিকে ঠেলে দিতে বাধ্য করেছে, আপনি এক অর্থ বলতে পারেন। কিন্তু এক অর্থ যদি বলি, আপনি যদি আত্মবিনাশের মহাযাত্রায় সামিল হন, আপনি যদি আপনার মস্তককে সেই পাকিস্তান তন্ত্রের কাছে বন্দী করে রাখেন, আপনি যদি এখনো বিশ্বাস করেন, আপনি যদি তাদের কাছে বন্দী হয়ে থাকবেন, আপনি যদি এখনো বিশ্বাস করেন যে গোলাম আজম, নিজামী, সাইদি যারা গ্রেফতার হয়েছিল তারা রাজবন্দী হয়ে হিসেবে গিয়েছিল, এখনো পর্যন্ত বলে নাই। অতএব এই জায়গাটা আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি শেষ করে আনছি, আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য, আরো সুস্পষ্ট হওয়া দরকার যে আপনারা আমাদের সাথে যে ঐক্যে আসবেন, কারণ পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন। আপনারা আসবেন, আপনারা আপনাদের অভিমত নিয়ে আসুন, আপনাদের বক্তব্য নিয়ে আসুন, দেশ গঠনে আপনারা কি করতে চান আসুন, আমরা আপনাদের সাথে আছি। আচ্ছা মোস্তফা ফিরোজ, আমি মাঝে মাঝে মনে হয় যদি আমরা যেই মুক্তিযুদ্ধের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলি, সব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে, এগুলো যখন বলি, আপনার কি মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করলে, কিংবা মুক্তিযুদ্ধের মূলত যেই 4টির বিষয়কে আমরা মূল স্তম্ভ হিসেবে ধরি, সেটা মুক্তিযুদ্ধের বলেন, সংবিধানের বলেন, সেইগুলি কি আসলে কেউ এখন আর ধারণ করে সেইভাবে? না, এখানে আসলে হচ্ছে কি, আমাদের এত বিভাজন রাজনীতিতে, এবং আপনাকে মুক্তিযুদ্ধ পক্ষে থাকলেই হবে না, আপনাকে একদম আওয়ামী লীগ না করলে আর আপনি নাই, এরকম অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধ কিন্তু আপনি আওয়ামী লীগ করেন না, তাহলে আপনি
নিশ্চয়ই তাহলে শত্রুপক্ষ, এরকম একটা পরিস্থিতি। এটা হলো দীর্ঘদিন থেকে আমাদের এত রাজনীতিকরণ হওয়ার কারণে এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে। আর আপনি যেটা বলছেন যে সুভাষদা কিন্তু একটা কয়েকটা বিষয় ইঙ্গিত দিয়েছে। আপনি দেখেন এই যে প্রতিদিন আপনি শিরোনামে দেখছেন অভিযান চালাচ্ছেন, খুব ভালো। আপনি বিভিন্ন অপরাধের অভিযান চালাচ্ছেন, আপনি চালান না, আপনি সরকার রাষ্ট্র নিরপেক্ষভাবে নির্মোহভাবে আপনি পরিচালনা চালান, আপনি চালান। আওয়ামী লীগ, বিএনপি, জামাতের এই বিভিন্ন সারা জেলায় জেলায় অপরাধীদের বিরুদ্ধে আপনি অভিযান চালান। আপনি যদি শুধু একটা দলকে প্রোটেকশন দিয়ে আর একটা দলে আপনি অভিযান চালান, তাহলে মানুষের মনে হবে কি যে আপনি মানে সমস্ত বিরোধী রাজনীতিকে আপনি ধ্বংস করতেছেন। আপনি 1000 ধরেন, গত কয়েকদিনে যদি 1000 মানুষ যদি অ্যারেস্ট হয়ে থাকে, আপনি প্রতিজন আপনি জানেন 2 থেকে 3 জন প্রতিদিন গড়ে 1000 হচ্ছে। 1000 আচ্ছা, করে 1000 আটক যদি হচ্ছে হয় গড়ে। তাহলে গত আপনি 5 যদি 4-5 হাজার লোক হয়, এক একটা লোক এই আটক থেকে শুরু করে তার আবার জামিন নিয়ে বেরোয় আসতে যে কিন্তু তার কিন্তু 50,000 1 লক্ষ টাকা চলে যাচ্ছে। তাহলে কি পরিমাণ আপনি একটা ওপেন একটা বাণিজ্য, কি হয়রানিও। কি হয়রানি, কি ধরনের এই যে যেটা শুধু কি তাই বলছেন। বাণিজ্য, আমি যদি বলি যে কারাগারগুলোতে এখন আসলে আপনি জানেন যে তাদের খুবই সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। গতকাল ফরিদপুরে কারাগারে না, একটা সবচেয়ে বড় কথা হলো সুলতানা, আপনি এটা কিভাবে শেষ করবেন, কবে শেষ হবে এই অভিযান? আপনি ধরেন আপনি বাদ দেন, আজকে মনে করেন বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযান। আওয়ামী লীগ এত বড় একটা দল, আপনি তো এই গ্রেপ্তার আপনার আগামী 5 বছর 10 বছর করলেও আপনি শেষ করতে পারবেন না। তো বিএনপিও একটা বিশাল দল, আপনি এই গ্রেপ্তার অভিযান করেন কতদিন? আপনি তাহলে সারা দেশ একটা কারাগার আপনার তৈরি করতে হবে, বিশাল কারাগার। আপনি এটা সমাধানটা হবে না, এইটা হবে কি তিক্ততা হবে। আর মানুষ কিন্তু এইভাবে অত্যাচার নিপীড়িত হতে হতে নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব হয়ে তারা পিঠ দেয়ালে ঠেকবে, তারপর দেয়াল ফুটো হয়ে বাইরে চলে যাবে, আপনার আওতার বাইরে চলে যাবে। তারপরে তার পাল্টা যে তারা প্রতিশোধ নেবে, আপনাকে আমাকে তো প্রকাশ্যে চলাচল করতে হবে। এইটার পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে, এইটার ফলাফল কি হবে, এটাই আমি প্রথমেই এই জন্য বলছি যে এই বিষয়টা রাজনীতিবিদদেরই ভাবতে হবে যে আমাদেরকে কিভাবে আপনারা স্বস্তি দেবেন, নিরাপত্তা দেবেন, রাজনীতিতে একটা সুস্থির শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবেন। একটা লড়াই সংগ্রাম, আপনি তো ভাই মুক্তিযুদ্ধ করতেছেন না, আপনি গণতন্ত্রের কাঠামোর আওতায় রাজনীতি করছেন। তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ফিরে আনেন। আর তাহলে একদম সরাসরি বলে দেন যে না আমরা আজকে থেকে মালয়েশিয়া, না আমরা আজকে সিঙ্গাপুর, একদলীয় শাসন ব্যবস্থা চলবে। তারপরেও আর তাহলে সব দলগুলোকে অ্যাকোমোডেট করেন, সেই দলগুলোকে করেন, অথবা বিলুপ্ত করে দেন। না, এখন দেখেন, আপনি আপনার বিলুপ্ত তো করে আটক দেন তো যে করতেই জামাত হবে, বিএনপি কিন্তু হচ্ছে অপরাধী দল, আপনি পুরো বিলুপ্ত করে তার বিরুদ্ধে একদম রাষ্ট্রীয়ভাবে একটা নিষেধাজ্ঞা জারি করে দেন। এইভাবে হবে না। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি এক পক্ষকে দমন করতেই থাকবেন। এই প্রক্রিয়া আর কতদিন চলবে, কিন্তু কবে শেষ হবে? কিন্তু দেখেন, আপনি আজকে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, কারাগারে গতকাল ফরিদপুরে কারাগারে একজনকে মানে আক্রমণ করা হয়েছে। তার আগে আপনি জানেন মিলিটারি পুলিশকে আক্রমণ করা হয়েছে, যদিও মানে আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে পথচারী হামলা করেছে। যাই হোক, কিন্তু একের পর এক তো ঘটনা ঘটছে। এয়ারপোর্টগুলোকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, মানে খুব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নজরদারির আওতায় আনা হয়েছে। এই যে একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা নিরাপত্তাহীনতার বিষয়টাও কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে। এখন যদি এই সমস্ত অভিযান না চলে, তাহলে তো আপনার সংকটটা রাজনীতির সুলতানা, এক জায়গায় একটা ওষুধ রাজনীতি। আপনি পলিটিক্সটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আজকে যারা দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমস্ত রাজনৈতিক দল নেতারা এক জায়গায় টেবিলে বসুক, আজকে রাত্রে বসবে, কালকে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলেন? আমি গ্যারান্টি এতটাই দিলাম। সহজ, আমার এতটাই সুবাদ সহজ হবে না, কিনা যারা এই এক জায়গায় টেবিলে বসুক, আজকে রাত্রে বসবে, কালকে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলেন? আমি গ্যারান্টি এতটাই দিলাম। সহজ, আমার এতটাই সুবাদ সহজ হবে না, কিনা যারা এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, যেই দেশকে রাজনীতি ভালোবাসেন, এত দিন এত বছরে এখানে দেশকে এসে দাঁড়িয়ে ভালোবাসেন, আছে, সেই এত সহজে রাজনীতিবিদরা একসঙ্গে বসলেই সমস্ত সংকটের মূল সংকটটাই তো রাজনীতিতে। আসলেই রাজনীতির সংকট কিনা, যদি রাজনীতির সংকট হয় সেই সংকট সমাধানে উদ্যোগ, ঐক্য এগুলো আছে কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে সুভাষ সিংহ রায়, আসলে সমস্যাটা সংকট, সেই সংকট নিরসনের জন্য ঐক্য এগুলি কোথায়, কত দূর, কোনো মানে সম্ভাবনা কোথাও দেখেন কিনা? আপনি খুব সহজভাবে বললো, প্রশ্নটা কিন্তু খুব গভীরের প্রশ্ন যে ঐক্যটা কত দূর। সারা দেশের নাগরিকটাই কিন্তু তাদের ভিতরের প্রশ্ন, ঐক্য কত দূর। কিন্তু অনেক ঐক্য কিন্তু হবার নয় এ কারণে আমার একটা কেমিস্ট্রিতে গন্ডগোল আছে।
যেমন বিএনপি কি সেই রাজনীতি করতে পারতো না যে রাজনীতি বিএনপিকে আরো জনগণের কাছে নিয়ে যেত? বিএনপি কি পারতো না এই যুদ্ধ অপরাধীদের তাদেরকে প্রশ্রয় না দিয়ে, আশকারা না দিয়ে এবং তাদেরকে তাদের মাথার মধ্যে না নিয়ে রাজনীতি করতে পারতো না? পারতো। কি এক অজানা কারণে, এটা আমার কাছে না, ফিরোজ ভাই বলতে পারবে না কি কারণে, আমি জানি না কি কারণে এই রাজনীতিটা করার কারণে দেখেন বাংলাদেশের সংকটটা কিন্তু গভীর থেকে গভীরতর জায়গায় গিয়েছে। এবং চেষ্টা যে হয়নি তা না। 2014 সালে নির্বাচনের আগে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে তিনি বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে বলেছিলেন যে আসুন আমরা যা কিছু দুজনে মিলে বসে সমাধান করি। এবং এই ঐক্যের জন্য তিনি তার বাড়ি পর্যন্ত গিয়েছেন, টেলিফোন করে তিনি অনেক কিছু আহ্বান জানিয়েছেন এবং তিনি যে কাঁচা বাংলা শুনেছেন সে কাঁচা বাংলার কথা আমরা কিন্তু মনে রেখেছি। আমরা এগুলো ভুলে যেতে চাই, আমরা দেশের নাগরিক আমরা ভুলতে চাই। এবং সারা পৃথিবীর মানুষ বলছে বাংলাদেশ একটা উন্নয়নের বিস্ময়, অথচ আমরা রাজনীতিটা ঠিক করতে পারছি না। আমাদের এই ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটাকে আমরা কাটিয়ে উঠতে পারছি না। আমি যে কথা অনেকবার বলেছি যে আমরা আত্মবিনাশের যে মহাযাত্রায় সামিল হয়েছি, এই যাত্রা থেকে বিএনপিকে কিভাবে বাঁচানো যায়, সরানো যায়। আমার হাতে একটা বই আছে, দ্য পাকিস্তান প্যারাডক্স, ইনস্টেবিলিটি। এই যে লাহোর ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট সায়েন্সের একজন প্রফেসর দীর্ঘ 22 বছর গবেষণা করে তিনি পাকিস্তানের যে ধস নেমে যাওয়া, একটি পাকিস্তান যে একজন বিপজ্জনক রাষ্ট্রতে পরিণত হওয়া, সেটা কিন্তু উনি কারণগুলো উল্লেখ করেছেন। ওই একটাই, ধর্মকে নিয়ে অপরাজনীতি করা। এবং পারভেজ মোশাররফ কিছুদিন আগে স্বীকার করেছে, সে বলেছে যে আমাদের কাছে লাদেন খুব হিরো একজন ছিলেন, আমরা ট্রেনিং দিয়েছি। এই যে ব্যাপারগুলো আবার দেখুন, আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শিবসেনা থেকে RSS কে নিয়ে যে রাজনীতিটা করেছেন, রাজনীতিটা করে আজকে দেখেন বিহারের মতো জায়গায় এত অল্প সময় দেখেন কি পরিমাণ জনগণের বিপ্লব ঘটেছে। এবং নরেন্দ্র মোদী একটা রাজ্যে আসার সময় বলছিলাম 32 বার তিনি সফর করেছেন, নির্বাচন জনসভা করেছেন। এবং সেখানে তিনি একবার কয়েক জায়গায় বলেছেন যে এই জোট মানে তার বিপরীতে জোট, সেই জোট যদি জয়লাভ করে তাহলে পাকিস্তানের লাহোরে করাচিতে আতশবাজি ফুটবে। এত কিছু বলার পরেও ওই দেশের জনগণ কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন করেনি। আবার এই নরেন্দ্র মোদী আপনি এই চলতি সংখ্যার দেশ পত্রিকায় দেখবেন তার একটা উদ্ধৃতি আছে, সে বলছে আমরা হিন্দু মুসলমান মিলে কি দ্বন্দ্ব করব নাকি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব? আমরা দারিদ্র্য লড়াই করতে চাই। আর রাজনীতিবিদরা যদি আপনাদের বিপরীতে কথা বলেন আপনাকে প্রশ্রয় দেবেন না, এমন কিছু নরেন্দ্র মোদীও বলে। এখন আপনি সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতিও করবেন কিন্তু আবার মুখে মিষ্টি মিষ্টি কথা বলবেন, এই তো রাজনীতির মুখ। এই যে তকমার কথা বলছেন, যে প্রলোভের কথা বলছেন, এই যে সুগার কোটিং এর কথা বলছেন, এই রাজনীতিতে এই ব্যাপারগুলো যখন পর্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতা থাকে না। এবং বিএনপি রাজনীতি করার অনেক সুযোগ পেয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে একটি দল পরপর দুটো টার্মে ক্ষমতা থাকা খুব কঠিন ব্যাপার। দেখুন যে গাড়ি চালায় তার কিন্তু দায়িত্ব পিছনে যে গাড়ি ড্রাইভ করছে তার গাড়িটাকে সঠিক পথে নিয়ে যাওয়া, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। সরকার এখন যেহেতু ক্ষমতায়, বিএনপির প্রতিও তার কিন্তু দায়িত্ব আছে বা অন্যান্য দলগুলোর প্রতিও তার দায়িত্ব আছে, সেই দায়িত্ব কি তারা পালন করেছে? সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, তো উদাহরণগুলো আমি দিয়েছি। অনেক ক্ষেত্রে এগুলো ব্যত্যয় ঘটতে পারে। আমি এখনো মনে করি এই যেমন তথ্যের ক্ষেত্রে আমি 30 সেকেন্ডে শেষ করি। আপনাকে মনে আছে, ফিরোজ ভাই নিশ্চয় স্বীকার করবেন, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল ডেইলি স্টারের ভাষায় 10,000 লোক একদিনে গ্রেপ্তার হয়েছিল, আর প্রথম আলোর ভাষায় 8,000 একই দিনে। এখন যে হাজার হাজার গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, কিন্তু গতকালকে তথ্য অনুযায়ী এখন জেলখানায় আছে 76,500 জন, আর গত বছরে ছিল 67,000। মাত্র এক বছরে যদি আপনি হিসাব করেন 9,500 বেড়েছে। কিন্তু এই যে গণমাধ্যমে যে কথাগুলো আসে যে হাজার হাজার প্রতিদিন হচ্ছে, আমার মনে হয় এই তথ্যটা সঠিকভাবে যাচাই করা উচিত, এই তথ্যটা উপস্থাপন করে জানিয়ে দেওয়া উচিত এতজন গ্রেপ্তার হচ্ছে না। আমরা তো সেটাই আসলে চেষ্টা করি, বিভিন্ন জেলা থেকে খবর আসে, আমরা জাস্ট কম্পাইল করে একটা সংখ্যা না। আমি সেটা বলি যে যেটা উচিত ছিল সরকার রাষ্ট্র নির্মোহভাবে যদি এই অভিযান বিভিন্ন অপরাধ, আজকে অপরাধে তো মানে অনেকেই জড়িত, আপনি শুধু বিএনপি জামাত অপরাধ করছে তা তো না, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজিতে আওয়ামী লীগেরও, ছাত্রলীগ, যুবলীগেরও অনেকে জড়িত আছে। আপনি রাষ্ট্র নির্মোহভাবে আপনি দেন, প্রতিদিন খবর দেন যে আওয়ামী লীগের এতজন,
বিএনপির এতজন, জামাতের এতজন, কিন্তু আপনি শুধু আওয়ামী লীগ আড়াল করে জামাত বিএনপির এইভাবে ফিরোজ ভাই, খবরটা গত এক দিচ্ছেন। বছরে 844 জন ছাত্রলীগের ছেলে গ্রেপ্তার হয়েছে। না, সেটা শিরোনামে দেন। আমরা যেমন কিছুক্ষণ আগেই দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট সবাই যে সারা দেশে অভিযান, বিএনপির এতজন, জামাতের এতজন, কুড়িগ্রাম, এইভাবে দিচ্ছেন। এইভাবে আমার মনে হয় যে যদি সরকার এইভাবে পরিচালনা করে এটা শেষ করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে যে কোনোভাবেই হোক না কেন, যে যেটা বলছেন যে রাজনীতিকে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। Art of compromise. আপনি এইভাবে মানে প্রতিপক্ষকে দমন করতেই থাকবেন, একটা রাজনীতির এজেন্ডা থাকবে তো, যে আপনি এটা শেষ করে আপনি এই বছরের মধ্যে আপনি এইভাবে ফিরে আনবেন। সবচেয়ে বড় কথা হলো যে সরকার যতই সংলাপের বিপক্ষে থাকুক না কেন, অবস্থান নিক না কেন, আলটিমেটলি সংলাপের মধ্য দিয়ে সবকিছু ঠিক করতে হবে। এর ছাড়া সরকার আর কোনো নিশ্চয়ই বিকল্প নেই। নির্মোহভাবে পরিস্থিতি আসলে মোকাবেলা করতে চায় বলে আমরাও বিশ্বাস করতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।